ভোট, সেই ভোটে অন্যান্য দলেরও প্রার্থী রয়েছে, আইএসএফের প্রার্থী আছে, ইঞ্জিনিয়ার আক্তার রহমান বিশ্বাস। এখানে টিএমসি, কংগ্রেস, সিপিএম, বিজেপি আর অন্যান্য দল থাকা সত্ত্বেও আমরা এখানে আইএসএফকে বাঁচব, এটা জিজ্ঞাসা সকলের মনেই আছে। আমরা বিগত দিনে এটা অষ্টাদশ লোকসভা নির্বাচন, আমরা ইতিপূর্বে 17 বার এই বসিরহাট লোকসভা থেকে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় দিল্লির সংসদে পাঠিয়েছি। এর আগে যিনি সংসদ ছিলেন তিনি কি করতেন আপনারা নিশ্চয় জানেন। তিনি দিল্লির পার্লামেন্টে লোকসভার জনপ্রতিনিধি হিসেবে বসিরহাট লোকসভার মানুষের দুর্দশার কথা, মানুষের অভাব অনটনের কথা, এই এলাকার সমস্যাগুলি কি, এ সমস্ত কথা উপস্থাপন করার জন্যই বসিরহাটের প্রায় 17 থেকে 18 লক্ষ মানুষের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি, তার সাংবিধানিক দায়িত্ব হচ্ছে তিনি সেখানে গিয়ে এখানকার মানুষের সমস্যার কথা তুলে ধরবেন। আপনারা সকলেই জানেন তিনি সেখানে গিয়ে বসিরহাটের মানুষের কোনো কথা তুলে ধরেননি। তিনি সেখানে গিয়ে কি করতেন আপনারা শুনেছেন, তিনি সেখানে গিয়ে কি করতেন, এই মোবাইল নিয়ে সেলফি তুলতেন। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই বসিরহাটের আত্মসম্মানী ভোটার হিসেবে আপনাদের জিজ্ঞাসা করতে চাই যে আপনারা আগামী যে 1 জুন যে নির্বাচন, সেই নির্বাচনে বসিরহাট থেকে এই সেলফি সাংসদ পাঠাতে চান, না এই এলাকার মানুষের সুখ দুঃখের কথা, এই এলাকার মানুষের দাবি দেওয়ার কথা, এই এলাকার মানুষের চাওয়া পাওয়ার কথা, এই এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা যে পার্লামেন্টে বলিষ্ঠভাবে তুলে ধরবে, তাকে পাঠাতে চান? এটা আপনাদের ঠিক করতে হবে। আচ্ছা, আমাদের এই বসিরহাট লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন শ্রদ্ধেয় হাই সাহেব, এর আগে প্রার্থী ছিলেন, এবারেও আছেন। তিনি দিল্লি গিয়ে কতটা কথা বলতে পেরেছিলেন গতবারে, এবারে কতটা পারবেন সেটা আপনারা ভালো করে জানেন। কাজেই আপনারা বসিরহাটের মানুষ, সচেতন মানুষ, আপনারা একজন বলিষ্ঠ সরব কণ্ঠস্বরকে দিল্লি পাঠান, নির্জীব নীরব প্রাণীকে দিল্লিতে পাঠাবেন না। যে আপনার গিয়ে দিল্লিতে কথা বলবে তাকে জিতে পাঠাবেন। কেন পাঠাবেন? এই এলাকার মানুষের কথা সেখানে গিয়ে বলবে, এই এলাকার কচিকাচিদের কথা সেখানে গিয়ে বলবে, এই এলাকার রাস্তাঘাট, এই এলাকার স্কুল, স্বাস্থ্য প্রতিষ্ঠানের কথা গিয়ে দিল্লিতে বলবে, এই এলাকার মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা বলবে, এই এলাকার মানুষ চাষির ফসলের ন্যায্য দামের কথা বলবে, এই এলাকায় যে শিল্প আছে, ব্যান্ডেজ হওয়া, যে এখানে শিল্প কারখানা আছে, তার মানোন্নয়নের কথা বলবে। এই জন্য আপনাকে 1 জুন আক্তার রহমান বিশ্বাসকে দিল্লি বিপুল ভোটে পাঠাতে হবে জয় করে। আপনারা সকলে জানেন এই বর্তমানে শাসক দল পশ্চিমবঙ্গে রয়েছেন, এ আমাদের বাংলাটাকে সর্বনাশ করে ছেড়েছে। আজকে শিক্ষা স্বাস্থ্যে বাংলার অবস্থা বড়ই কঠিন, পিছন দিকে চলে গেছে বাংলা। আপনাদেরকে আমি কয়েকটা পরিসংখ্যান দেব, তাহলে বুঝতে পারবেন যে বাংলা এখন কোথায়। মাইকগুলো ছেড়ে দে। সারা রাজ্যে বাংলার অবস্থা, দিদি বলছেন বাংলাকে আমি বিশ্বের দরবারে উন্নতি করে দিয়েছি, বাংলা এখন বিশ্বের দরবারে খুব মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাস্তবতা ভিন্ন কথা বলছে। বাস্তবতা বলছে এই বাংলা স্কুল শিক্ষায় বাংলার অবস্থা ভীষণ খারাপ। একটি রিপোর্ট সম্প্রতি বেরিয়েছে, সেই রিপোর্টে বাংলার হাল এখানে এসছে যে বাংলায় পারফর্মিং গ্রেডিং ইন্ডেক্স এর ভিত্তিতে দেখা যাচ্ছে বাংলায় শিক্ষার মান, ফলাফল 35তম নম্বরে চলে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার সুযোগ, আপনার সন্তান উচ্চশিক্ষা জন্য যে সুযোগ সুবিধা, তারও অবস্থান হচ্ছে 35 নম্বরে। আমরা দেখছি শিক্ষার যে সমতা, সাম্য, সেই অবস্থানটা এই রিপোর্টে দেখা গেছে 31তম জায়গায় বাংলা। তারপরে দেখা যাচ্ছে যে স্কুল পরিচালন, অর্থাৎ
একটা স্কুল পরিচালনা ক্ষেত্রে শিক্ষক দরকার, পরিকাঠামো দরকার। আমরা আমাদের রাজ্যে দেখতে পাই শিক্ষক নেই, কেননা বিগত সরকার একটা সিস্টেম করেছিল এসএসসি পরীক্ষার মাধ্যমে আপনার আমার ঘরের সন্তান, মেধাবী সন্তান, এমএ পাস করা সন্তান, বিএড করা সন্তান, তারা একটা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউয়ের মাধ্যমে ট্যালেন্ট হয়ে তারা মাত্র 350 টাকা হাই স্কুলের মাস্টার হতো। আপনার এলাকার ছেলেপিলে মাস্টার হয়েছে। আমার বাড়ি মালদা, আমি চাকরি করতাম মুর্শিদাবাদ ধুলিয়ানে। এই বসিরহাটে মালিদুপুরের আমার কলিগ শেখ হুমায়ুন কবির, সে আমার সঙ্গে মুর্শিদাবাদ চাকরি করতো। সে আমি 2009 সালে মাত্র 350 টাকায় হাই স্কুলের মাস্টার হয়েছি। সেই চাকরিকে রাজ্যের মাননীয়া বিক্রি করে দিয়েছেন। সেই চাকরি এখন কিনতে গেলে আপনাকে 16 লাখ, 18 লাখ, 22 লাখ টাকা দিয়ে হাই স্কুলের মাস্টার হতে হয়। আপনারাই বলুন, এই দুর্নীতিগ্রস্ত, এই অপদার্থ সরকার এই রাজ্যে রাখবেন নাকি আপনারা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবেন? এর সিদ্ধান্ত আপনাকে আগামী 1 জুন গ্রহণ করতে হবে। আমরা দেখলাম কদিন আগে হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে, তাদের 26,000 চাকরি প্রার্থীদের চাকরি প্রায় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। কারণ কি? এই দিদিমণির জমানায় আমরা দেখলাম সাদা খাতায় লিখে খুচরো নেতার বাড়িতে, চারানা নেতার বাড়িতে সাদা খাতায় নাম লিখে জমা দাও আর হাই স্কুলের মাস্টার হয়ে যাও। স্কুলে জয়েনিং হয় একটা সিস্টেম মেনে। এই দিদির জমানায় দেখছি আমরা রাত 12টায়, রাত 2টায় গিয়ে স্কুলের টিচার জয়েনিং করছে। অদ্ভুত কর্মকাণ্ড। এইভাবে আমরা দেখলাম দিন কয়েক আগে হাইকোর্ট ফেসলা দিয়েছে ওবিসি সার্টিফিকেট প্রায় 5 লক্ষ বাতিল। কেন বাতিল হলো? ওবিসি সার্টিফিকেট করার যে আইনি প্রক্রিয়া, একটা প্রসিডিওর, সেটা না মেনে তিনি 2012 সালে অ্যাক্ট না মেনে দেদার বিনিয়মে অনিয়মে ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছেন। ফলে আজকে বাংলার 5 লক্ষ পিছিয়ে বর্গের মানুষের সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, তার মধ্যে চাকরিজীবীও আছে। দিদিমণি তার নেতারা অনেক বড় বড় দাবি দেওয়া করেন। আজকে বাংলাকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছে দিয়েছি। এই লোকসভার অধীনেই তো বোধ হয় সন্দেশখালী, তাই নয় কি বলুন? সন্দেশখালী তো এই লোকসভার ভিতরে আছে। এই সন্দেশখালীর কীর্তি গোটা রাজ্যের মানুষ সহ দেশের মানুষ দেখেছে। আমরা শুনেছি, পেপারে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সন্দেশখালীর কথিত সম্রাট, স্বঘোষিত সম্রাট, যে এখন জেলখানায় গিয়ে দিল্লি হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন নামটা তার কি? সে তার নেতৃত্বে সন্দেশখালীর গুন্ডারা, টিএমসি পার্টির গুন্ডারা, শিবু হাজরারা, উত্তম নস্করেরা, এই গুন্ডার নেতৃত্বে সেখানকার মায়েদের, সেখানকার বৌদিদের, সেখানকার কাকিদের, সেখানকার দিদিদের, সেখানকার বোনদের ইজ্জত সম্ভ্রম দিয়ে খেলা করেছে। আমরা কি শুনলাম? আমরা শুনছি এই কথিত সম্রাটের এই লেঠেল বাহিনী, গুন্ডা বাহিনী রাত্রিবেলায় আমার ঘরের কাকিমাকে, আমার ঘরের বৌদিকে, আমার ঘরের খালাকে, আমার ঘরের ফুপুকে, আমার ঘরের মাসিকে রাত্রি 12টার সময় পার্টি অফিসে ডাকছে। কি জন্যে? পিঠা পাকাতে হবে। কোন পিঠা বাংলার মানুষ জিজ্ঞাসা করতে চায়, সাথে সাথে বসিরহাটের মানুষও জিজ্ঞাসা করতে চায়। এর প্রতিবাদে আপনাকে এই যোগ্য জবাব দিতে হবে। 1 জুন খাম চিহ্নে ভোট দিয়ে আখতার বিশ্বকে দিল্লির সংসদ পৌঁছাতে হবে। পৌঁছাবেন তো ভাই? ফিফার জনগণকে, ফিফার ভোটারকে জিজ্ঞাসা করতে চাই, আখতার রহমান ভাইকে 1 তারিখ খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লি পাঠাবেন তো? পাঠাবেন তো? আমরা কদিন আগে দেখলাম টিএমসি দলের এক ফুচকি নেত্রী, এই ফুচকি নেত্রী কি বলছে? তমলুকের টিএমসির প্রার্থী সে নাকি এর অংশ, ওর অংশ, সে বলছে আল্লাহর অংশ। নওজুবিল্লাহ। আপনি একজন গায়ুর মুসলমান হলে এই কথাকে সমর্থন করতে পারেন কি? আপনি কখনো কারোর সঙ্গে আল্লাহর শিরিক করতে পারেন? যদি আপনার মধ্যে একটুখানি ঈমানি জজ্বা মেরে থাকে, তাহলে প্রতিবাদ আপনাকে 1 জুন করতে হবে। আমরা মুসলমানেরা আল্লাহর সঙ্গে কারো শরীক মানি না, কাজেই
ওই তমলুকের প্রার্থী আল্লাহর অংশ হতে পারে না। এরই প্রতিবাদ আপনাকে 1 তারিখ খাম চিহ্নে ভোট দিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা মুসলমান, আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর সঙ্গে কারো শরীক করতে পারি না। তাই তো আইএসএফ বলে সমাজ বদলের কথা, আইএসএফ বলে ভাগিদারির কথা। বাবা সাহেব সংবিধানে বলেছেন যার যত অংশীদারি তার তত হিস্সাদারি। তাই আইএসএফ এর জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর রাজ্য সভাপতি তাপস ব্যানার্জি এই ভাগাদারি, এই হিস্সাদারির কথা পশ্চিমবাংলার বুকে বিগত 77 বছরে কেউ বলেনি, যা আইএসএফ বলেছে। তাই আইএসএফকে নিয়ে মমতা ব্যানার্জির খুব ভয়। ভাইজান নওশাদ ভাইজান পাতলা মতো ছেলে, তাই নয় কি বলুন? ভাইজান খুব বেশি ওজন কত হবে? 30 থেকে 35 কিলো। এই পাতলা মানুষটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী এত ভয় কেন পায়? কারণটা কি? এই ভাইজানের দল, ভাইজান বাংলার কাকদ্বীপ থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত যেখানে দলিতের উপর, আদিবাসীর উপর, সংখ্যালঘু মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, ভাইজান ছুটে যাচ্ছেন। আমার মালদায় আমরা দেখলাম সাজিদ ভাই, আমরা দেখলাম কালিয়াচকের কৃতি সন্তান সাজিদ, তাকে হত্যা করা হল নিউ টাউনে। আমরা দেখলাম গাজরে, মালদা গাজরের আদিবাসী মেধাবী ছাত্র উত্তম মাটিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং করে হত্যা করা হলো। এই দুইজনের বাড়ি সুদূর দক্ষিণবঙ্গ থেকে ভাইজান ছুটে গেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমি রাজ্যে 67 খানা প্রকল্প চালাই, সব খতম হয়ে যাবে, কোরআন খতম হবে, পুরাণ খতম হবে, রামায়ণ খতম হবে। আমি খতম হব না, আমার কর্মকাণ্ড খতম হবে না। আবার বলতে যাই, দিদিমণি আপনি গাঁজা খেয়ে আছেন, আপনি মদ্যপ অবস্থায় আছেন, আপনি ভুলে যাচ্ছেন বাংলার আদিবাসী, দলিত, সংখ্যালঘু মুসলমানেরা এই অবমাননা, ধর্মবিদ্বেষ বরদাস্ত করবে না। কোরআন খতম হবে না, কোরআন আছে, মুসলমান আছে, কোরআন থাকবে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবার আপনাদের আহ্বান করব, করজোড়ে অনুরোধ করব, আপনারা 1 তারিখ 1 জুন আখতার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লির সংসদে পাঠাবেন। এই আহ্বান আমি রেখে গেলাম মালদার সন্তান হিসাবে। আপনাদের এলাকায় এসে এই আহ্বানে আপনারা সাড়া দিয়ে ভাইজানের সম্মান রক্ষার্থে আইএসএফকে বাংলা থেকে দিল্লি পৌঁছাতে 1 জুন আখতার রহমান বিশ্বাসকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে খাম চিহ্নে ভোট দিয়ে খামের বুদামকে এত দাবাবেন, এত দাবাবে, তাতে যেন বুদামটা বসে যায়, এই কাজটা আপনাদের করতে হবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাস্টারমশাই কারিমুল্লাহ মহাশয়কে। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আইএসএফের রাজ্য সম্পাদক শ্রী বিশ্বজিৎ মাইতি মহাশয়। পিঠার মানুষের কাছে আইএসএফের পক্ষ থেকে প্রণাম, সালাম, ছোটদের ভালোবাসা। আজকে আপনাদের কাছে যে কথাটা বলার জন্য এসেছি, বসিরহাটের মানুষ আপনারা ঠিক করে নিয়েছে 1 তারিখে আপনারা ভোট দেবেন। আমরা শুধু এই কথাটা বলতে চাইছি যে আপনারা সকাল সকাল ভোট দেবেন, খাম চিহ্নে ভোট দেবেন। কেন আপনারা খাম চিহ্নে ভোট দেবেন? কেন আপনারা সকাল সকাল খাম চিহ্ন আপনাদেরকে ভোট দিতে বলছি আমরা? আমরা এই কথাটা বলতে চাইছি পিপার মানুষের কাছে। আপনারা দেখেছেন 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, আপনারা দেখেছেন 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন এই পিপার মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে এই শেখ শাহজাহান বাহিনী। এইখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে এই পিপা অঞ্চলে শেখ শাহজাহানের যে উত্তরাধিকারী বংশধর রেখে গেছে, যে সমস্ত ফুটো মস্তানগুলো আছে, তারা এখানে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোটাধিকার লুট করেছে। কংগ্রেসের কথা বলবেন না,
জাতীয় কংগ্রেসকে ভারতবর্ষে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। জাতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী তিনি কি বলছেন? তিনি বলছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছেন। কি আওয়াজ শুনতে পাচ্ছি কংগ্রেসের মুখে? আমরা বলতে চাইছি আজকে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে কংগ্রেস লুট করেছে। ভারতবর্ষের গরিব আর একদিকে গরিব মানুষ আর একদিকে বড়লোক মানুষ ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করে দিয়েছে এই কংগ্রেস। আর আমরা কি দেখলাম? সেই কংগ্রেসের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে টুকরো টুকরো করে তিনি বিজেপির হাত ধরে এই পশ্চিম বাংলায় বিজেপি RSS কে ডেকে নিয়ে এসেছে। এই হাজি নুরেলের যদি কোনো অপরাধ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো অপরাধ থাকে, তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে। এটাই তার সব থেকে বড় অপরাধ, কারণ বিজেপি চাষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা পিপার মানুষের কাছে বলতে চাইছি, বসিরহাটের মানুষের কাছে বলতে চাইছি, কেন হাজি নুরুলকে ভোট দেবেন না? কারণ আমরা দেখেছি 2009 সালে এই উত্তর 24 পরগনার বসিরহাটের মানুষ, সেদিনকে আমরা 2011 সালে আমরা কি দেখেছিলাম? মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হিজাব পরে, কখনো বোরখা পরে তিনি আমাদের ইফতার মজলিসে অংশগ্রহণ করে দোয়া আদায় করতেন। তিনি বলতেন 34 বছরের বামফ্রন্ট সরকার কোনো কাজ করেনি, আমাকে একবার ভোট দিন। দলতন্ত্র নয়, গণতন্ত্র চাই, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। তিনি বলেছিলেন 10,000 মাদ্রাসা নির্মাণ করবে, মাদ্রাসাগুলোর উন্নত শিক্ষার ব্যবস্থা করবে। তিনি বলেছেন ওয়াকফ সম্পত্তিকে ফেরত দেবে। কিন্তু আমরা কি দেখলাম? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর এই হাজি নুরুল ইসলাম, এই উত্তর 24 পরগনার বেতাজ বাদশা জ্যোতিপ্রিয় মল্লিকরা এই বসিরহাট সহ এই উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গে গরিব খেটে খাওয়া 1.5 কোটি মানুষের রেশন কার্ড চুরি করলো, রেশনের চাল চুরি করলো, ডাল চুরি করলো। আর এই জ্যোতিপ্রিয় মল্লিক আমার ঘরের ছোট ছোট বাচ্চাদের যে সমস্ত মিড ডে মিলের চাল, মিড ডে মিলের ডাল, ডিম চুরি করলো। আর আমরা বলছি বাপকে ছাড়ে না। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে। আর এই উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান অনেক বড় বড় কথা বলেছিল। এই উত্তর 24 পরগনার আমার মায়েদেরকে এই তৃণমূলের পার্টি অফিসে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে হিন্দি গানে চটুল গানে আমার সুন্দর মায়েদের, সুন্দর বোনেদের ডান্স করতে হতো। আমার মায়েদেরকে ইজ্জত দিতে হয়েছে এই শেখ শাহজাহান বাহিনীর কাছে। আমরা বলছি যে লুটের পঞ্চায়েত হয়েছে। এই লুটের পঞ্চায়েতে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করেছে তৃণমূলের নেতারা, আর তার ভাগিদারি নিয়েছে কংগ্রেস। তাই তো ওদের মধ্যে রাতের অন্ধকারে একটা যোগ আছে। এই কিছুদিন আগে শুনছিলাম এখানকার কংগ্রেসের নাকি কোন পঞ্চায়েত সদস্য, তিনিও নাকি শেখ শাহজাহানের বাহিনীতে নাম লিখেছে। আমরা বলছি বাপকে ছাড়ে না। এই পিপার মানুষ, এই বসিরহাটের মানুষ, আপনারা ভোট দিয়েছিলেন। আপনাদের ওই যে ড্যান্সার নুসরত জাহান কি উপহার দিয়েছে, কি বলেছেন তিনি শুধু স্বামী পাল্টাতে ব্যস্ত ছিলেন, বহুবার বিয়ে করেছেন। আর তিনি এখানে এসে বলছেন ঢপা ঢপ টপা টপ। আপনি বলছে যে ঢপা ঢপ টপা টপ শেখ শাহজাহান জেলে। আপনাকে বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও। আর এই ঢপা ঢপ টপা টপ কারণ আপনি যাকে বিয়ে করেছেন যশ দাশগুপ্ত বিজেপি। এই উত্তর 24 পরগনার বসিরহাটের মানুষ জানে। এখানকার বেতাজ বাদশা ছিলেন, তৃণমূলের 2 নম্বর নেতা ছিলেন। আমাদের মুকুল রায় বীজপুরের পাগল হয়ে শুয়ে রয়েছে, কারণ আমরা জানি তিনি বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা দেখেছি উত্তর 24 পরগনার মানুষ, ব্যারাকপুরের সাংসদকে দেখেছি, তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের MLA ছিল, বিজেপি থেকে তিনি জিতেছে। বিজেপিতে জেতার পর এই অর্জুন সিং বলছেন নাকি রাতে এই আজান যে হয়, এই আজানে নাকি আমার হিন্দু ভাইদের কোনো ক্ষতি হয়। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমার মায়েরা যখন রাত্রিবেলা শুতে যায়, আমার মায়েরা যখন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আমাদের ইষ্ট দেবতা, আমরা মা যখন দুর্গা প্রতিমাকে প্রণাম করে, শিব ঠাকুরকে প্রণাম করে, আর আমাদের পড়ার ঘরে গিয়ে আমার মা তখন বলে ভোরের যখন আজান হবে তখন ঘুম থেকে উঠে পড়তে হবে, উঠে তোকে বই পড়তে হবে। আমার পশ্চিম বাংলার হিন্দু মায়েরা আমরা যেমন তাদের দেবতাকে পুজো করে, আমার আজানকেও সম্মান করে। আমার আব্বাস সিদ্দিকী, আমার নওশাদ সিদ্দিকী বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বলছি মোরা এক বিনতে দুইটি কিশোর, হিন্দু মুসলমান, মুসলিম তারা নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে, আমার হিন্দু মায়েরা হিন্দু ভাইরা মন্দিরে ঘন্টা বাজাবে,
মন্দিরে গিয়ে পুজো করবে। আমার আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, যাদবপুরের এই অভিনেত্রী সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ দেয় না। আমার আব্বাস সিদ্দিকী নির্দেশ দেয় যে আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে, আর আমার আদিবাসী দলিত ভাইরা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। আমরা এই ভারতবর্ষ দেখতে চাইছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যখন হিন্দু পাড়ায় প্রচার যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই দালালগুলো বলছে ওটা হচ্ছে মুসলমানের দল, টুপি পরার দল। আর আমরা যখন মুসলমান পাড়ায় প্রচারে যাচ্ছি তখন বলছে এটা বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কখনো বোরখা পরেছেন, কখনো হিজাব পরে প্রার্থনা করেছেন, ধর্মতলা ঈদের নামাজে আপনি বোরখা পরে দোয়া আদায় করেছেন। আপনি একজন ঠকবাজ। এই পশ্চিম বাংলায় আক্তার রহমান আমরা বলছি যে ওয়াকফ সম্পত্তির হিসাব চাই, কারণ ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতারা হজম করে ফেলেছে, প্রমোটারদের হাতে তুলে দিয়েছে। সেই কারণেই তুমি ছিপছিপে ছেলেটাকে এত ভয়, পুলিশ দিয়ে আপনারা আটকাতে চাইছেন, পুলিশ দিয়ে ধমকাতে চাইছে। আপনারা বলে রাখি, আমাদেরকে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে আটকানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে ধর্মতলায় আমরা বুঝে দিয়েছিলাম, সেদিন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সেদিন আমাদের আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় গিয়েছিলাম। সেদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে লাঠি মারতে মারতে, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী আমাদের চেয়ারম্যানকে মারতে মারতে প্রিজন ভ্যানে আমাদের লালবাজারে নিয়ে গেছিল। সেদিনকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নওশাদ সিদ্দিকীকে টাকা দিয়ে কেনা যায় না, নওশাদ সিদ্দিকীকে মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না। নওশাদ সিদ্দিকী আপনার ওই কি নাম, ওই পিডিসিআর নেতা ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, সিদ্দিকুল্লাহ তিনি অনেক 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 ডায়লগ দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি বিক্রি হয়ে গেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী নওশাদ সিদ্দিকী নয়। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী চোখে চোখ রেখে সেদিনকে উত্তর দিয়েছিল। সেদিনকে যখন আমাদের জেলের ভেতর আমাদেরকে পোশাক খোলার জন্য বলেছিলেন, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছিলেন আমি চাল চোর নই, আমি ডিম চোর নই, আমি 100 দিনের কাজের টাকা চুরি করিনি, আমি গরিব মানুষের আমফানে ট্রিপল চুরি করিনি, আমি এসেছি গরিব মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে। তখন পুলিশ রাত্রি 10:30টার সময় আমাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করলো। তারপরে পুলিশের চাপ বাড়াতে থাকলো, বলছে উপরে মহলের চাপ আছে। নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে বলছে আপনার পরনের পোশাকটা খুলতে হবে। আমার নওশাদ সিদ্দিকী বলছে আমি মুসলমান ঘরের ছেলে, আমি এই পোশাক খুলতে পারবো না, হাঁটুর ওপরে এই পোশাক পরতে পারবো না, কারণ এখনো পর্যন্ত সেই ব্রিটিশ আমলের তেরে নাম পোশাকটা এখনো পর্যন্ত ব্যবহার করে, সামনে একটা রুমাল আর পিছনে একটা রুমাল। আপনারা আদিম যুগে ফিরে যান, গরিব তখন আদিম যুগের মানুষ লজ্জা নিবারণের জন্য গাছের পাতা সামনে কিছুটা ঢাকা দিতেন, পিছনে কিছুটা ঢাকা দিতেন। আর আমরা এই যে পোশাক তেরে নাম, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়, বলছে আমি মরে গেলেও এই পোশাক খুলবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিই আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃঢ়তার সঙ্গে বলে দিয়েছিল যে আমি মরে গেলেও এই পোশাক খুলবো না, কারণ লালবাজারের বাইরে যে বার্তা যাবে, সেই যে পশ্চিম বাংলায় যে আগুন জ্বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা নেই সেই আগুন নেবানো। তাই এই লালবাজার থেকে আমার ডেড বডি বেরোবে, তবু আমি এই পোশাক খুলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে সেদিনকে বলে দিয়েছিল। আমরা বলতে চাইছি, আমরা বিকল্পের সন্ধান নিয়ে এসেছি। এই শেখ শাহজাহানের বাহিনী আমরা আমাদের কাছে খবর আছে যে এখানকার কিফা পঞ্চায়েতের যে সমস্ত 2 পয়সার ফুটো মস্তানগুলো আছে, তারা আমাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে, বলছে 1 তারিখে ভোট করতে দেব না। আমরা পুলিশ প্রশাসনকে বলে রাখি অনেক দালালি করেছে, শেখ শাহজাহানকে বাঁচাতে পারেননি, জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচাতে পারেননি, পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে পারেননি। প্রত্যেকটা নির্বাচনে আমরা গুড় বাতাসা, আমরা চরম চরম ঢাকের আওয়াজ শুনেছি। আর তৃণমূলের নেতারা বলতো ভোট দিতে যাবি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। তৃণমূলের ফুটো মস্তানটা শুনে যান, উন্নয়ন তিহার জেলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, আর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে শুয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর নাই না। আপনি তো 2 পয়সার ফুটো মস্তান, আপনি যদি কোনো কারণে ফেসে যান এই তৃণমূল আপনাকে আর পাত্তা দেবে না। তাই বাড়িতে গিয়ে আপনি আমার বউয়ের দিকে একবার তাকাবেন, ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাবেন, বাপকে ছাড়ে না। শাহজাহান শেখ বুঝে গেছে পিজন ভ্যান থেকে তার কত নম্বর বউ আমরা জানি না, তাকে বলছে আল্লাহর কাছে দোয়া করো আমি যেন মুক্তি পাই। আর এই বাংলার মা 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কেনা যায় না। আমার বাংলার মায়েরা সন্দেশখালী পথ দেখিয়েছে, এই 1 তারিখে বসিরহাটে
বসিরহাটের মায়েরা পথ দেখাবে। আমার মায়েদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে কেনা যায় না। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছে আমার মায়েরা তাদের দুটো হাত আছে, তরতাজা শরীর আছে, 5000 টাকা 1000 টাকা যাতে ইনকাম করতে পারে। একবার আক্তার রহমান বিশ্বাসকে আপনারা খাম চিহ্নে ভোট দেবেন। এই ছেলেটাকে আমরা যাতে পার্লামেন্টে পাঠাতে পারি। এই বসিরহাটের মানুষের, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের জল জমি জঙ্গলের অধিকারের কথা, প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা, মানুষের বেঁচে থাকার কথা, এই বসিরহাটের যে সমস্ত আমার ভাইরা ভিন দেশে কাজে যায় পরিযায়ী শ্রমিকের কথা পার্লামেন্টে বলবে। এই কথা বলে বুক চিতিয়ে 1 তারিখে লড়াই হবে। চুপচাপ চুপচাপ সকাল সকাল ভোট দেবেন। আরো কথা ছিল, শুধু এই কথাটা বলবো, শুধু যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কারণ এই শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলছে। আমরা বলতে চাইছি শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস সেই ঝাড়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়ের বাস। আমরা বলতে চাইছি 2021 সাল পর্যন্ত আপনি তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। যত সিদ্ধান্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই ভাগিদারের অংশ আপনার বাড়িতে, শিশির বাবু আপনার বাড়িতে গেছে। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস, আর আপনিও সেই ঝাড়ের বাস। আর আপনি এখানে জয় শ্রীরাম বলছেন। একটা কথা বলবো, আমরা বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী, যে বাবুল সুপ্রিয়কে আমরা দেখেছি আসানসোলের বিজেপির সাংসদ। সেদিন আসানসোলে আমরা কি দেখলাম, সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো এই হাজি নুরেলের মতো। এই বসিরহাটে ওই হাজি নুরেল যখন দাঙ্গা বাঁধালো 1914 সালের এমপি, তারপরে 19 সালে হাজি নুরুলকে পাঠালো জঙ্গিপুরে। কিসের জন্য পাঠালো? এখানে হিন্দু মুসলমানের রক্ত রাঙাতে চেয়েছিল হাজি নুরেল। এখানে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চেয়েছিল, হিন্দু মুসলমানের রাজনীতি করে এখানে দুটো ভাগে ভাগ করতে চেয়েছিল। আমরা বলতে চাইছি হাজি নুরে এই আপনার বাবুল সুপ্রিয় তৃণমূলের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কলকাতা ঝালমুড়ি খাওয়ালো জানি না। আমরা সেদিনকে দেখলাম, সেদিনকে আসানসোলে এই বাবুল সুপ্রিয় নরেন্দ্র মোদী অমিত শাহকে খুশি করার জন্য, RSS কে খুশি করার জন্য সেদিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগালো। আমার ইমামের 16 বছরের সন্তানকে খুন করলো বাবুল সুপ্রিয় দল। আর সেখানকার এক দল বিজেপির হারমাত বাহিনী, তারা কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলছে আর বলছে আসানসোল থেকে সংখ্যালঘু মানুষদের বিতাড়িত করব। আর এক দলে মানুষ তারা বললো বাবুল সুপ্রিয় বিচার চাই। সেদিন ইমাম সাহেবের কাছে গিয়ে বললো আমরা শেষ থেকে ছাড়বো। আর আমার ইমাম সাহেব মসজিদ থেকে মাথায় টুপি পরে হাত জোড় করে বলছে আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই। আমি চাই না আমার আর কোনো হিন্দু আমার বোন হিন্দু মা খুন হোক। আমি আর চাই না আমার মুসলমান ঘরের কোনো সন্তান খুন হোক। আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই। আমার আব্বাস সিদ্দিকী, আমার নওশাদ সিদ্দিকী বলছে মোরা একদিন তাই দুইটি কুসম হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা সম্প্রীতির বসিরহাট দেখতে চাই। আমার মায়েদের কাছে বলতে চাইছি এই তৃণমূল নেতাদের কাছে আপনারা বিক্রি হবেন না। সকাল সকাল আমার মায়েদেরকে বলছি 500 টাকায় 1000 টাকায় আমার মায়েদেরকে ইজ্জত কেনা যাবে না। আমরা বলতে চাইছি আমার মায়েরা ডিম বেচে খাবে, আমার মায়েরা হাঁস বেচে খাবে। এই তৃণমূল নেতাদের কাছে ইজ্জত বিক্রি করবে না। এটাই পশ্চিমবঙ্গ, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকাল সকাল ভোট দেবেন, খাম চিহ্নে ভোট দেবেন। আর এই শেখ শাহজাহান যে সমস্ত ফুটো মস্তানগুলো আছে আপনারা ভোট আর আটকাবেন না, হাতটা আর আগুনে পোড়াবেন না। কারণ রাতের বেলা আপনারা বাড়ি গিয়ে একবার আপনার সন্তানের মুখটা দেখবেন, আপনার স্ত্রীর মুখটা দেখবেন, আর শেখ শাহজাহান আর জ্যোতিপ্রিয় মল্লিকের কথা ভাববেন। তাহলেই বুঝে যাবেন পাপ বাপকে ছাড়ে না। আগামী দিন খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আক্তার রহমান বিশ্বাসকে জয়ী করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের সাংগঠনিক কিছু কাজের জন্য। আমরা এই মুহূর্তে 10 মিনিট ব্যাস পাওয়ার উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে সময় আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে ব্যাস পড়াচ্ছেন এবং উত্তর দিয়ে সম্মান জানাচ্ছেন আবুল মোল্লা